বৈচিত্র্য নেই রপ্তানি পণ্যে তৈরি পোশাকের রাজত্বে হোঁচট খাচ্ছে পাট, চামড়া ও কৃষি খাত। ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন, বিদেশি বিনিয়োগে জোর অর্থনীতিবিদদের। কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের ১৩ দিন পর খুলল ভারত গেট। বাণিজ্য বাড়বে বেনাপোল পেট্রোপোলে। এলসি সহ নানা সংকটে ৪০% ব্যবসা কমেছে নওয়াপাড়া নৌবন্দরে। শঙ্কাই হলো সত্যি, রামপালের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। ভারী শিল্পের কারণে কমছে জলজ প্রাণী। ভয়াবহ বিপর্যয় ঠেকাতে শিগগিরই উদ্যোগ নেওয়ার তাগিদ। ট্রায়াল শেষে প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল চলবে ট্রেন। উচ্ছ্বসিত যাত্রীরা। এবং আবাসন সংকটে জর্জরিত কানাডা, শহরগুলোতে ধারণ ক্ষমতার ৪ গুণ বেশি মানুষের বসবাস। আশ্রয়হীন ১.৫ লাখ অভিবাসী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বছরের পর বছর রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কথার ফুলঝুরি ফোটানো হলেও প্রস্ফুটিত হয়নি ধারাবাহিকভাবে $1 বিলিয়ন আয় করার মতো একটি পণ্য। পাট, চামড়া, হোম টেক্সটাইল কোনো বছর $1 বিলিয়ন পার করেছে, তো পরের বছরই গেছে পড়ে। এ অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রপ্তানিকারকরা। যদিও সরকারি অন্য সংস্থার নীতিকে বাধা বলছে ইপিবি, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। NWG সার্টিফিকেশন বা ISO সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা CETP যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন হয়েছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। রাশেদুল করিম মুন্না, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম আমাদের সহকর্মীর, যে তৈরি পোশাক খাতে কিন্তু আপনাদের রপ্তানি আয় অনেকটা আটকে আছে বলা যায়। এত চেষ্টা, এত উদ্যোগের মাঝখানেও কিন্তু পাট, চামড়া বা কৃষিখাত কোনো খাতকেই কিন্তু ওইভাবে আমরা যেমনটা দেখলাম ধারাবাহিকভাবে প্রতি বছর $1 বিলিয়ন ঘরও পার করতে পারছে না। আসলে কোথায় ঝামেলাটা হচ্ছে, কেন পাওয়া যাচ্ছে না অন্য কোনো পণ্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পাট বা চামড়া বা অন্য সেক্টরের বহুমুখীকরণের কথাটা বলা হচ্ছে, মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে,
কিন্তু যেই জায়গাটাতে হচ্ছে মূলত চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে রিসার্চ। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বহুমুখীকরণের যাত্রাটাকে ত্বরান্বিত করতে হয় তাহলে নতুন নতুন পণ্যগুলা উদ্ভাবন করতে হবে এবং সেটা উৎপাদকরা বা রপ্তানিকারকরা সেটা কীভাবে রিসিভ করে ওই মার্কেটে নিয়ে যাবে। অর্থাৎ আমরা যারা এক্সপোর্ট করছি আমরা কিন্তু আমাদের নিজ দায়িত্বে প্রোডাক্টের জন্য নতুন নতুন প্রোডাক্টের জন্য রিসার্চ করছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছি এবং সেই প্রোডাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাচ্ছি। এবং তার চেয়েও বড় যে চ্যালেঞ্জটা ইদানিংকালে এসেছে সেটা হচ্ছে যে আমরা গার্মেন্টসের বাইরে যে সেক্টরে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই। বায়াররা কিন্তু প্রথমে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমার ফ্যাক্টরির কী ধরনের সার্টিফিকেশন আছে, এবং এইটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ইস্যু, যেটা কিন্তু আমি বলবো যে সরকারের দায়িত্ব এই বিষয়টাকে কীভাবে একটা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে নন গার্মেন্টস সেক্টরে কীভাবে ডেভেলপ করা যায়। পাশাপাশি আমরা দেখেছি যে প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে যে এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য তারা স্পেশালাইজড রিসার্চ সেন্টার বা সার্ভিস সেন্টার ডেভেলপ করেছে। আমাদের দেশে কিন্তু সেই ধরনের ইনিশিয়েটিভগুলো নেই। এই কাজটা কিন্তু উদ্যোক্তা করার কথা না। সেক্ষেত্রে এমনও যদি হতে পারে শর্ট টার্মের জন্য যে যেই উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছে রিসার্চের জন্য সেটা অন্তত ট্যাক্স ভ্যাটের বেনিফিটে দেওয়া যেতে পারে কিনা। আবার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক মেটেরিয়ালস, অ্যাক্সেসরিজ, কেমিক্যাল আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরে যেই ডেভেলপমেন্টটা হয়েছে, যে বন্ডের সুযোগটা পেয়েছে, নন গার্মেন্টস সেক্টরগুলোতে কিন্তু এনবিআর সেভাবে এগিয়ে আসছে না, যেটা কিন্তু একটা ব্যারিয়ার। কারণ আমাদের নীতিতে আছে যে এক্সপোর্ট করার পর সেই বেনিফিটটা পাওয়া যাবে, ট্যাক্সটা আমরা দিয়েছি, কিন্তু বাস্তবতা সেটা কিন্তু কোনোভাবেই সহজবুদ্ধ না, যেটা কিন্তু একটা আমি বলবো যে একটা অন্যতম বাধা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে যেতে গেলে শুধুমাত্র রিসার্চ না, রিসার্চের পরে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা যে উদ্যোক্তারা এই প্রোডাক্টটাকে উৎপাদন করব সেখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা কীভাবে করা যেতে পারে, এই প্রোডাক্টটাকে কম্পিটিটিভ করার জন্য যে টেকনোলজিগুলো ব্যবহার করা দরকার সেটা আমরা কীভাবে সহজভাবে পেতে পারি। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে মার্কেটিং। অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর জায়গাটাতে একটা ঘাটতি আছে। সেই ঘাটতিটা কার গাফিলতি বা কেন ঘাটতিটা রয়েছে? আমি বলবো যে সার্বিকভাবে নট অনলি কমার্স মিনিস্ট্রি, আমাদের ফরেন মিনিস্ট্রি আছে, এবং আমাদের ন্যাশনাল কিছু রোড ম্যাপ ঘোষণা করা দরকার এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশনকে ফোকাস করে, যে আমরা কোন মার্কেটে কাজ করব, সেখানে বাংলাদেশের যে সক্ষমতা তৈরি হয়েছে বা এখানে চাইল্ড লেবার নেই, এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের স্ট্রেংথ আছে, আমাদের অন টাইম ডেলিভারি দেওয়ার জন্য আমরা এখনও প্রস্তুত, এই যে বিষয়গুলো একটা পজিটিভ আকারে যে উপস্থাপন করা, এই কাজটা কিন্তু আমাদের একবারেই অনুপস্থিত। এবং সেই ক্ষেত্রে আরেকটা বড় বাধা হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের যে এক্সপোর্ট হচ্ছে শুধুমাত্র যে সমস্ত দেশগুলোতে জিএসপি ফ্যাসিলিটি আছে সেখানে আমরা এক্সপোর্ট করতে পারছি, কিন্তু এই যে নন জিএসপির বাইরে অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্সের বেনিফিট যে সমস্ত দেশে নেই, সেই জায়গাতে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই আমাদের তাদের সাথে স্পেশাল নেগোশিয়েট করেছে, এবং তারা এই জায়গাতে যে ট্যাক্সের যে ব্যারিয়ারটা আছে সেটা হচ্ছে তারা সেটাকে মিনিমাইজ করে কমিয়ে নিয়ে আসছে। যেমন একটা এক্সাম্পল দিই, থাইল্যান্ডে হচ্ছে 45% হচ্ছে ট্যাক্স হচ্ছে জুটের উপর আছে। এখন ইন্ডিয়া যে কাজটা করেছে সেটা হচ্ছে বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় তারা সেটাকে 19% নিয়ে আসছে। সেক্ষেত্রে কোনোভাবেই তো বাংলাদেশ থেকে সেই পণ্যটা এক্সপোর্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং এই জায়গাতে আমাদেরকে শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিকে বা ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গাতে বিক্ষিপ্তভাবে কাজ করলে হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী 5 থেকে 7 বছর কোথায় যেতে চাই, এবং তার জন্য যে কথাগুলি আমি বলেছি, রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি, মার্কেট ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং, কমপ্লায়েন্স, বন্ড ফ্যাসিলিটি, এই সবগুলোকে মিলে যদি একটা নীতিমালা ঘোষণা করা যায় তাহলে উদ্যোক্তারা সাহসী হবে, উদ্যোক্তারা বড় বিনিয়োগে এগিয়ে আসবে। পাশাপাশি আপনি দেখবেন যে সমস্ত দেশগুলা এই জায়গাতে কিছুটা ভালো অবস্থায় গিয়েছে তাদের ক্ষেত্রে তারা যে কাজটা করেছে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, যে ইন্টারন্যাশনাল যে বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে বা যারা হচ্ছে চেইন শপগুলো আছে তাদেরকে স্পেশাল ইনভাইট করেছে। মানে অন্যান্য খাতের উদ্যোক্তারা চায় রফতানি পণ্য বহুমুখীকরণ, কিন্তু বিষয়টাকে এমন যে তারা সংশ্লিষ্ট অন্যান্য এনবিআর বলেন, ইপিবি বলেন, তাদের যে ধারাবাহিকভাবে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো না, পলিসিগুলো না থাকার কারণে কি তারা
সেক্ষেত্রে আগ্রহ কম পাচ্ছে এরকম কম কিছু? পাচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা ব্যারিয়ার তৈরি হচ্ছে। আমি যেটা বলেছি যে ট্যারিফ ব্যারিয়ার, বন্ডের, এখন আমি যদি হচ্ছে এই সুযোগগুলো যদি না পাই, আমি তো আমার প্রোডাক্টটাকে কম্পিটিটিভ করতে পারবো না। আমি যদি নতুন নতুন মার্কেটে যেতে চাই, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলোচনাটা হয়েছে যে $1 বিলিয়ন অতিক্রম করতে পারছে না অনেক ক্ষেত্রেই। এক বছর পারলে পরের বছর পড়ে কথা হচ্ছে যাচ্ছে। যে আমি যদি ভ্যালুয়েটেড করতে চাই, অর্থাৎ আমি যে আমার যে স্কিল আছে, আমার যে র মেটেরিয়ালস আছে, এটাকে আমাকে ভ্যালুয়েট করতে হবে। ভ্যালুয়েট করা মানে হচ্ছে আমাকে ডিজাইন প্রোডাক্ট করতে হবে। ডিজাইন প্রোডাক্ট করা মানে হচ্ছে যে কথাগুলো আমি বললাম, আমাকে হচ্ছে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অনেক কিছু ইম্পোর্ট করতে হবে, যেহেতু এখানে সেই সীমাবদ্ধতাটা আছে। সুতরাং আমাদের ভ্যালুয়েট করা বা ডিজাইন প্রোডাক্ট তৈরি করার যে সক্ষমতার যে চ্যালেঞ্জগুলো আছে, এইটাকে উত্তরণের জন্য সরকারকে সুনির্দিষ্ট ভূমিকা নিতে হবে, সুনির্দিষ্ট প্রজেক্ট নিতে হবে, সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে, যাতে উদ্যোক্তারা বিশ্বাস করে যে হ্যাঁ, সে যে বিনিয়োগটা করবে সেক্ষেত্রে আগামী 5 থেকে 7 বছর সরকারের ট্যাক্স, ভ্যাট থেকে শুরু করে আদার সুযোগ সুবিধাগুলা এই ধরনের দেওয়া হবে। তখন কিন্তু উদ্যোক্তারা সাহসী হবে এবং সেই ক্ষেত্রে তারা বড় বিনিয়োগ করবে। অর্থাৎ বড় বিনিয়োগটা দরকার একটা। এবং সেই ক্ষেত্রে 3টা ফেজ। একটা হচ্ছে আমরা বেসিক প্রোডাক্টে আছে, আমরা বেসিক প্রোডাক্ট থেকে আমরা কীভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট করার যেই চ্যালেঞ্জটা আছে সেটা উত্তরণের জন্য সরকার নীতি সহায়তাগুলো কিভাবে ঘোষণা করতে পারে। সেই নীতি সহায়তার জন্য কি আপনারা কোনো প্রস্তাব দিয়েছিলেন? অবশ্যই, আমরা তো সবসময় চিৎকার করছি। সেই প্রস্তাবের অগ্রগতি কতটুকু? আমরা সেটা খুবই দেখছি, এটা কোনোভাবে অগ্রসর হচ্ছে না। আমরা যদি ইভেন একটা এক্সাম্পল দেই যে বিদেশি যারা বিনিয়োগ করছে তাদেরকে আগামী 10 বছরের যেই ট্যাক্স ভ্যাটের সুযোগটা দেওয়া হচ্ছে, একজন স্থানীয় উদ্যোক্তাকে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। এখন আমি যদি পাট নিয়ে কথা বলি, এখন আপনি যদি টোটাল এক্সপোর্টটা দেখেন তাহলে 80% হচ্ছে আমরা কাঁচা পাট বা ইয়ার্নটা এক্সপোর্ট করছি বা ট্র্যাডিশনাল প্রোডাক্টগুলো উৎপাদন করে রপ্তানি করছি, এবং অল্প কিছু হচ্ছে ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি করছে যে উদ্যোক্তা যেমন আমরা করছি, হ্যাঁ, যার যার অবস্থান থেকে। কিন্তু এটাকে যদি বড় স্কেলে নিতে হয় তাহলে আমি যে কথাটা বললাম যে আমরা বেসিক প্রোডাক্টগুলো রপ্তানি না করে, কাঁচা পাটটা রপ্তানি না করে, ছালার বস্তা রপ্তানি করে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টগুলি উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবো, এবং সেই ধারাবাহিকতা কিন্তু আমরা $5 থেকে $7 বিলিয়ন নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরও প্রত্যাশা থাকবে রপ্তানি পণ্য যেন বহুমুখীকরণ করা যায় বা বৈচিত্র্য আনা যায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে পাট পণ্য কিংবা রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের 13 দিন পর খুলে দেওয়া হয়েছে ভারত গেট। মিলেছে একসাথে 4 লেনে পণ্য পরিবহনের সুযোগ। এতে বাণিজ্য বাড়বে বেনাপোল পেট্রোপোলে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। জি, বৈশ্বিক মন্দার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পরিমাণ কমলেও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে দুদেশের সীমান্তে যে অবকাঠামোমূলক উন্নয়ন কাজ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশ সরকারের আন্তরিকতার কারণে সেটি কিন্তু চলমান আছে। আপনি জানেন গত 14 নভেম্বর 329 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকার এই বেনাপোল বন্দরে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধন করেছিলেন, এবং এই কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধনের পর 13 দিন পর আমরা দেখতে পেয়েছি এই শূন্য রেখায় যে ভারতের যে 4 লেন গেটটি করা হয়েছিল পণ্য প্রবেশের জন্য, সেই গেটটি কিন্তু গতকাল উদ্বোধন করা হয়েছে। ফলে এই পথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু একেবারে সহজ হয়েছে। এর আগে 2 লেন সড়কে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্য হতো, ফলে কিন্তু দীর্ঘ সময় লাগতো এবং যানজট থাকতো। তবে এই 4 লেন সড়কের মাধ্যমে আমদানি এবং রপ্তানি বাণিজ্য চালু করায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সহজে কিন্তু ভারত থেকে পণ্যবাহী ট্রাক যেমন বেনাপোল বন্দরে পৌঁছাচ্ছে, তেমনি বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি পণ্যবাহী ট্রাক কিন্তু ভারতে পৌঁছাচ্ছে। আপনি জানেন বাংলাদেশে মোট চলমান 24টি স্থল বন্দর আছে, এর মধ্যে কিন্তু সচল আছে 13টির মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় এই বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। তবে এই পথে বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল অবকাঠামোর কারণে ব্যবসায়ীদের দাবি ছিল যে ভারত এবং বাংলাদেশের অংশে অবকাঠামো উন্নয়ন। অবশেষে দুদেশের সরকার কিন্তু বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে কিন্তু বেনাপোল এবং পেট্রাপোল বন্দরের যে অবকাঠামো সেখানে উন্নয়নের হাত দেয়, এবং এই উন্নয়নের ফলে এই কার্গো ভেহিক্যাল টার্মিনাল এবং গতকাল যে ভারতের পেট্রাপোলে যে নতুন গেট 4 লেন গেট সেই গেটটি কিন্তু খুলে দেওয়া হয়। এখন কিন্তু খুব সহজে এই পণ্য দুদেশের মধ্যে যাতায়াত করছে। পাশাপাশি আমদানি এবং রপ্তানি বাণিজ্যের মাধ্যমে যেন কোনো অনিয়ম না হয় বা চোরাচালান পণ্য না আসে, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রেখেছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারতীয় গেট চালুর ফলে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য যে সহজ হয়েছে তার সর্বশেষ।
বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি, এ কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নওয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কাও করছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নওয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বর্তমান মার্কেটে কম্পিটিশন মার্কেট, তারপরেও আগের থেকে অনেক খারাপ। ট্রান্সপোর্ট ব্যবসায়ী এখানে যারা আছে মূলত তাদের সবারই একই অবস্থা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করত, সেই জায়গায় 10,000 শ্রমিকও কাজ করতেছে না। অনেক শ্রমিক মানবতার জীবন যাপন করছে। এলসির সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, গমের মূল্য বৃদ্ধি পেয়েছে, কয়লার মূল্য বৃদ্ধি পেয়েছে, সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুদৃষ্টি আসলে আমরা আবার আগামী বছর থেকে ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এটা সম্ভাবনাময় একটা ব্যবসা কেন্দ্র। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বিগত অর্থ বছরে আমরা যেখানে 5 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় সার, কয়লা ও গম সহ 7 ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এই বন্দরে। সময় সংবাদ, যশোর। খেলাপি ঋণের প্রকৃত তথ্য জানা ও হিসাবের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের এপ্রিল থেকে এটি কার্যকর হবে। ব্যাংক খাতের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ঋণের কিস্তি পরিশোধের সময় শেষ হওয়ার দিন থেকে 3 মাস পার হলে সেটি খেলাপি হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি বাড়িয়ে 2019 সালে 6 মাস করা হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে অবশ্য তা আবারও কমিয়ে 3 মাস করা হয়েছে। তবে মেয়াদি ঋণের ক্ষেত্রে এটি ধাপে ধাপে কমানোর জন্য আগামী এপ্রিল থেকে নতুন সার্কুলার কার্যকর হবে। এর ফলে লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সূচকের উত্থানে লেনদেন শেষ করার পর আজও ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। এই মুহূর্তে পরিস্থিতি জানতে যাচ্ছি সরাসরি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গত কার্যদিবসেও যেমনটা দেখেছিলাম 3 সূচকেই কিন্তু উত্থান দেখে শেষ হয়েছিল ঢাকার পুঁজিবাজার, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা। আজকে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স সূচকে বৃদ্ধি পেয়েছে 52.51 পয়েন্ট, এবং ডিএসই এক্স সূচকের পয়েন্ট রয়েছে 5250.44 পয়েন্ট, এবং ডিএসই এস সূচক বা সরিয়া সূচক যেটাকে বলে সেই সরিয়া সূচকেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। ডিএসই এস সূচকে পয়েন্ট বেড়েছে 13.31 পয়েন্ট, এবং ডিএস 30 সূচক কিংবা বাছাইকৃত সূচক যেটাকে বলে সেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, পয়েন্ট বেড়েছে 21.31 পয়েন্ট, এবং এখন পর্যন্ত টাকার অঙ্কের লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে 157 কোটি 64 লাখ টাকা, এবং শেয়ার হাত বদল হয়েছে 57,061 বার। এবং দাম বাড়া এবং কমার যে বিষয়টি শেয়ার বাজারে, সেখানে দাম বাড়ার শেয়ারের পাল্লাই কিন্তু ভারী। দাম বেড়েছে 302টি শেয়ারের এবং দাম কমেছে মাত্র 29টি শেয়ারের, এবং গত কার্যদিবসের মতোই অপরিবর্তিত আছে আজকে 50টি শেয়ারের দাম। এবং গতকালের কথা যদি বলি, গতকালও কিন্তু 3 সূচকে কিন্তু উত্থান দেখা দিয়েছিল এবং শেষ হয়েছিল উত্থান দিয়ে। গতকাল টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 451 কোটি 16 লাখ টাকা। এখন দেখতে চাই, আপনাদেরকে একটু দেখাতে চাই যে কোন কোম্পানিগুলো
শেয়ার লেনদেনে কিংবা টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে প্রথম দিকে আছে এবং প্রথমে 1 নম্বরে আছে জেনেক্স ইনফোসিস এবং 2 নম্বরে আছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি এনআরবি ব্যাংক এবং 3 নম্বরে আছে অগ্নি সিস্টেমস লিমিটেড, 4 নম্বরে আছে ভেক্সিমকো ফার্মা এবং 5 নম্বরে আছে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই ছিল মূলত বলা যায় যে ঢাকার পুঁজিবাজারের এখন পর্যন্ত থাকা সর্বশেষ আপডেট। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতের সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নেমুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিঙ্কের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগে থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিটে আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে। পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন, নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। 2 দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরির দাম 1154 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে 22 ক্যারেটের দাম ভরি প্রতি পড়বে 1,38,708 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,32,398 টাকা, 18 ক্যারেট 1,13,491 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 93,107 টাকা। চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে 55 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে 32 বার আর কমানো হয়েছে 23 বার। টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো ইউনিলিভার বাংলাদেশের সাস্টেইনেবিলিটি ব্লু বুক 2024। বুধবার রাজধানীর একটি হোটেলে প্রোগ্রেসিং সাস্টেইনেবলি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক আয়োজনে বইটি উন্মোচন করা হয়। এতে উপস্থিত হয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ সময় ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। ইসলামী ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম IBCF এর উদ্যোগে ইসলামী ব্যাংক কোম্পানি আইন 2024-এর খসড়ার উপর অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি লিডার্স ডায়ালগ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন IBCF ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। বলেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলে রোল মডেলে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার 4 দশক পর ইসলামী ব্যাংক কোম্পানি অ্যাক্ট 2024 প্রণয়নের উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি IBCF এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আবাসন সংকটে জর্জরিত কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য। ধারণ ক্ষমতার তুলনায় 4 গুণ বেশি মানুষ বাস করায় শহরগুলোতে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা। আশ্রয় কেন্দ্রগুলোতে স্থান না হওয়ায় বিপাকে প্রায় 1.5 লাখ মানুষ। এদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। শরীফ ইকবাল চৌধুরীর তথ্য চিত্রে বিস্তারিত। উত্তর আমেরিকার দেশ কানাডা প্রতি বছর সুন্দর ভবিষ্যতের আশায় দেশটিতে পাড়ি জমান হাজার হাজার মানুষ। তবে অনেকেরই ভাগ্য সহায় না হওয়ায় পড়তে হয় বিপত্তিতে। সম্প্রতি কানাডায় দেখা দিয়েছে আবাসন সংকট। অন্টারিও, কুইবেক, সাংকাচুন, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় চিন্তার ভাঁজ পড়ছে স্থানীয় প্রশাসনের কপালে। কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য মতে বিগত বছরগুলোর চেয়ে 2023 ও 24 সালে গৃহহীনদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কানাডা জুড়ে বর্তমানে প্রায় 1.5 লাখ বাস্তুহীন মানুষের বাস, যাদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত থাকার ব্যবস্থা রয়েছে মাত্র 1 লাখ মানুষের। প্রতিটি শহরে ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি মানুষের বাস হওয়ায় খোলা আকাশের নিচে দিন পার করতে হচ্ছে অনেকের। আমার নাম স্টিফেন, আমি একজন বাস্তুহারা। আমি চাই আমার মতো সকল গৃহহীনদের সহযোগিতা করা হোক। কানাডাতে কোভিডের পরে গভর্নমেন্ট ইকোনমি বুস্ট করার জন্য অনেক ইমিগ্রেন্টদের ইনভাইট করেছে এই কান্ট্রিতে। স্পেশালি লাস্ট 2 বছরে অনেক ইমিগ্রেন্ট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এন্ড স্টুডেন্টস চলে এসেছে কানাডাতে, কিন্তু এখানে এনাফ পরিমাণ হাউসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হয়নি ওইভাবে। এদিকে আসন্ন শীত মৌসুমে তুষারপাত শুরু হবার আগেই গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অন্যদিকে বেশ কয়েকটি শহরে এরই মধ্যে বাস্তুহীনদের পুনর্বাসনে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, কানাডা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈচিত্র্য নেই রপ্তানি পণ্যে, তৈরি পোশাকের রাজত্বে হোঁচট খাচ্ছে পাট, চামড়া ও কৃষি খাত। ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন, বিদেশি বিনিয়োগে জোর অর্থনীতিবিদদের। কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধনের 13 দিন পর খুলল ভারত ক্ষেত। বাণিজ্য বাড়বে বেনাপোল, পেট্রোপোলে, এলসি সহ নানা সংকটে 40% ব্যবসা কমেছে নওয়াপাড়া নৌবন্দরে। এবং শঙ্কাই হলো সত্যি, রামপালের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। ভারী শিল্পের কারণে কমছে জলজ প্রাণী। ভয়াবহ বিপর্যয় ঠেকাতে শিগগিরই উদ্যোগ নেয়ার তাগিদ। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।